ছোট্ট একটা ঘটনায় আবার যাব, যে ঘটনাটি আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন এবং সেই ঘটনাটি একটু পড়ে শোনাচ্ছি। ডিয়ার রাসেল ভাই, আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন, অশেষ রহমতে ভালো আছেন। আমি নাফিউর রহমান নিশাত, আমার দেশের বাড়ি নওগাঁ। আমি বগুড়া জেলা সদরে, আমি বগুড়া জেলা স্কুলের ছাত্র। তারপর তিনি ফোন নাম্বার দিয়েছেন। যাই হোক, আমি আজ দুইটি ঘটনা লিখছি। পড়াশোনার ব্যস্ততার কারণে আমি স্টুডিওতে যেতে পারছি না। যদি ঘটনা ভালো লাগে তাহলে প্লিজ ভূত এফএমে শুনিয়ে দেবেন। ঘটনায় আসি। ঘটনা 1, 2013 সালের ঘটনা। দিন ঠিক মনে নেই। ঘটনাটি বগুড়া জেলার আদমজি উপজেলার। সেদিন এক আত্মীয়র বাচ্চা হওয়ার কথা। উনি আমার মায়ের চাচাতো বোন, অর্থাৎ আমার খালামণি ছিলেন। তখন আমি, আমার নানি, বাড়ির লোকজন গ্রামে ছিলাম। গ্রামের নাম পুশিন্দা সর্দার পাড়া। হঠাৎ খালামণির পেটে ব্যথা শুরু হওয়ায় তাকে আদমজির এক ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিকের নাম সঠিক মনে নেই। তখন ছিল রাত 11টা। গ্রামে সাধারণত 8টা থেকে 9টা বাজা মানেই অনেক রাত। যদিও আদমজি এবং সেই রাস্তায় বাস, ট্রাক, সিএনজি সব চলত, কিন্তু সে রাতে আমরা কিছুই খুঁজে পাইনি। অনেক খোঁজাখুঁজির পর 2টা চার্জের ভ্যান পেলাম। প্রথম দফায় খালামণি আর তার মা, বোন, আমার খালু গেলেন 2টি ভ্যান নিয়ে। তারপর ভ্যানগুলো আমাদের নিতে আসে। আমাদের সাথে ছিল আমার মা, আমার মামা সহ আরো অনেক আত্মীয়। তারপর আমরা প্রায় রাত 12:30টায় পৌঁছাই। অনেক অপেক্ষা করার পর খবর পেলাম আমার খালামণির ছেলে সন্তান হয়েছে। ক্লিনিকে আমাদের থাকার জায়গা ছিল না, তাই সেই ভ্যান নিয়ে আমরা গ্রামে ফিরে আসি। সঙ্গে আমার মা, আমার নানি, আমার মামা, আমার নানা। মাঝপথে শিবপুর নামের একটা জায়গায় হঠাৎ কিছু করুণ আর্তনাদ এবং কিছু অট্টহাসি শুনতে পাই, এবং জায়গাটির নাম ছিল শিবপুর। করুণ আর্তনাদ শুনি। তখন রাত 3টা। আমরা সবাই অনেক ভয় পেয়ে গেলাম। আমার মায়ের কাছে একটা চাদর ছিল, সেটা নিয়ে আমরা আমাদের মাথা ঢেকে ফেলি। চাদরটা বড় ছিল বলে এক ভ্যানের সবার মাথা ঢাকা যাচ্ছিল না, অন্য ভ্যানেও কেউ ছিল না, এক ভ্যানেই সবাই যাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমার নানি সে এলাকায় একটা সত্য ঘটনা বলেন। এইখানে এক ক্ষেতে এক মানুষকে গলা কেটে হত্যা করা হয়। এর মাঝে মাঝে এই রাস্তা দিয়ে ধারে নাকি তাকে দেখা যায়। আর অনেকেই যারা এই রাস্তা দিয়ে যান, তারা তখন যাওয়ার সময় সেই ভদ্রলোক বা যার গলা কাটা হয়েছিল তার আর্তনাদ শুনতে পান। এমন সময় গরম লাগায় মাথা বের করলাম, করে যা দেখলাম বলার মতো না। দেখলাম ভ্যানে একটা গলা কাটা মানুষ বসে আছে এবং ভ্যান চালক তার সামনে মৃত অবস্থায় পড়ে আছে। ভ্যান জানি না কিভাবে আপনা আপনি চলছিল। আমি সাথে কান্না শুরু করে দেই সাথে সাথে, এবং সবাই চাদর সরিয়ে বলে কি হয়েছে। আমি কথা না বলে কান্নার ছলে হাত দিয়ে সেই ভ্যানটির দিকে ইশারা করলাম। সবাই দেখে সেই ভ্যানের চালক সেখানে আশেপাশে নেই। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেইল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। আপনারা জানেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে সর্বদাই বাছাই করা নতুন নতুন ইমেইল এপিসোডগুলো শোনানো হয়, এবং আপনাদের পছন্দ মতো ইমেইল এপিসোডগুলোই আমরা কিন্তু একের পর এক আপনাদেরকে প্রতিদিন রাত 10টায় উপহার দিচ্ছি। আপনারা যারা আমাদের চ্যানেলটিকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা চলে যাই ঘটনাতে। এর পর দিন সকালে আমি আমার খালামণিকেও দেখতে চাইনি, কারণ আমরা যা দেখেছি তা আর কোনোদিন দেখতে চাই না। তবু দিনের বেলা ছিল বলে সাহস করে দেখতে যাই। রাস্তায় দেখা যায় সেই ভ্যান সেখানেই আছে। তখন আমার নানা, আমার মামা বলে যে একটু দাঁড়াও, আমি দেখি সেই চালক আশেপাশে আছে কিনা। কিছু দূর গিয়ে দেখতে পান ভ্যান চালক গলা কাটা অবস্থায় পড়ে আছে এক ক্ষেতে। চালকটির বাড়ি আমাদের কাছে গ্রামেই ছিল বলে বাড়ির মানুষকে জানানো হয়। তারপর চালকের বাড়ির লোকজন এসে তাকে নিয়ে যান। কেউ যদি রাতে আদমদিঘি যান প্লিজ মাঝ রাতে যাবেন না, আর যেতে হলে সঙ্গে অন্তত 2-3 জনকে নিয়ে যাবেন। এবং ঘটনা 2, এটা ছিল মালয়েশিয়াবাসী আমার নানার কাছ থেকে শোনা। দিন তারিখ মনে নেই। কুয়ালালামপুরের কোন এক জায়গায় নানা চাকরি করতেন। সেটা ছিল বেসরকারি এক কোম্পানি। তো সেখানে অনেক দেশের মানুষ কাজ করত। এখন আসল ঘটনায় আসি। নানা তার কিছু বন্ধু মিলে অফিসের পাশে একটা ফ্ল্যাট ভাড়া নেন, এবং একদিন আফ্রিকান নিগ্রোদের মতো 3-4 জন মানুষ নানার ফ্ল্যাটের নিচতলা ভাড়া নেন। আমার নানার এক বন্ধু ছিল ধার্মিক, তার নাম ছিল আবু আলী।
তো তিনি কাজ শেষে ফ্ল্যাটে ফিরে নামাজ কালাম পড়ে খাবার দাবার তৈরি করছিলেন। হঠাৎ সেই নতুন ভাড়াটিয়া আসেন এবং এসে তার সাথে কুশল বিনিময় করেন। হঠাৎ এরপর একদিন নানার সেই বন্ধু নিখোঁজ হয়ে যান। নিখোঁজ হওয়ার 3 দিন পর নানা সেই নতুন ভাড়াটিয়া কাছে যান এবং সেখানে গিয়ে তাদের সাথে অনেক গল্প গুজব করেন এবং এক সময় এমনি ভাবে তিনি রান্নাঘরে যান। রান্নাঘরে তখন কেউ ছিল না। নানা সেখানে গিয়ে দেখেন অনেক গল্প গুজব, নানা সেখানে গিয়ে দেখেন যে সময় নতুন মানুষের দেখেন যে তাদের অনেকের গল্প গুজব। আচ্ছা এক সময় এমনি করে রান্নাঘরে তখন কেউ ছিল না। নানা সেখানে গিয়ে দেখেন যে সে সময় নতুন মানুষদের ফ্রিজ খোলেন। আমি এটা বুঝলাম এই জায়গাটা। তারপর বাঘ হারিয়ে ফেলেন, তার চোখে পানি চলে আসে, সাথে সাথে মনে আসে ভয়। তিনি তার নিখোঁজ বন্ধুর কাটা মাথা দেখতে পান। হাত পা কিছুই ছিল না, শুধু মাথা ছিল। তিনি অনেক কষ্টে ভয় আর কান্না চাপিয়ে তাদের বাড়ি থেকে চলে আসেন। তিনি ঘটনা কাউকে জানাননি। তার ঠিক 2 দিন পরে চাকরি বাদ দিয়ে তিনি বাংলাদেশে চলে আসেন। এই ছিল আমার সেকেন্ড ঘটনা। এগুলো ভালো লাগলে, যে কোনো একটি ভালো লাগলে ভূত এফএম এ বলবেন। খোদা হাফেজ। আমাদের ইমেইল করেছেন আমাদের একজন লিসনার এবং সেটা আমি পড়তে চাই এখন। যা লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অসীম রহমতে ভালো আছেন এবং ভালো থাকবেন। আমি শাওন, বর্তমানে আছি ব্রাহ্মণবাড়িয়াতে। কাজের জন্য স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না। আপনি যদি আমার ঘটনাটি পড়ে শোনান তাহলে অনেক খুশি হব। আচ্ছা, কথা না বাড়িয়ে আমি আমার ঘটনাতে চলে যাচ্ছি। আমার ঘটনাটি আমার আব্বুর মৃত্যুকে কেন্দ্র করে। আমার আব্বু প্রায় 35 বছর বয়স, 35 বছর সৌদি আরবে কাজ করেছেন। 2011 সালের ডিসেম্বরে তিনি একেবারে চাকরি ছেড়ে দেশে চলে আসেন। আব্বু আসার পরপরই আব্বুর হার্টে ব্লক ধরা পড়ে। ডাক্তার ওনাকে ওপেন হার্ট সার্জারি করতে বলেন এবং 2013 সালের জানুয়ারির 22 তারিখ ঢাকার একটি স্বনামধন্য হসপিটালে আব্বুর অপারেশন হয়। কারণবশত আমি হসপিটালের নাম বলছি না। অপারেশনের 12 দিন পর ডাক্তার আব্বুকে রিলিজ করে দেন। তারপর আমরা তখন নারায়ণগঞ্জে থাকতাম। আমি আব্বুকে অ্যাম্বুলেন্সে করে বাসায় নিয়ে আসি। সেদিন সন্ধ্যাবেলাতেই আব্বুর শরীর খারাপ হতে থাকে। আব্বুর শারীরিক অবস্থার উন্নতি হতে না দেখে আব্বুকে রাত 12টায় এবার অ্যাম্বুলেন্স যে হসপিটালে অপারেশন করা হয়েছিল সেখানে আবার নিয়ে আসি আমরা এবং তার শারীরিক অবস্থা কোনোভাবেই ভালো হচ্ছিল না এবং সেদিন সন্ধ্যাবেলাতে আব্বুর শরীর খারাপ হতে থাকে। আব্বুর শারীরিক অবস্থার উন্নতি না দেখে আমরা যখন নিয়ে আসলাম, রাত 12টায় যে হসপিটালে অপারেশন হয়েছিল সেখানে আবারও নিয়ে আসলাম। কর্তব্যরত ডাক্তার আব্বুকে সিসিইউতে ভর্তি করতে বলেন এবং আইসিইউতে ভর্তি করতে বলেন এবং ডাক্তার আমাকে কিছু ঔষধের নাম লিখে একটি কাগজ ধরিয়ে দিয়ে বললেন যে ওষুধগুলো আনতে হবে। আমি আমার ফুফাতো ভাই, আম্মু আর ছোট বোনকে আব্বুর আইসিইউর বাইরে বসতে বলে দ্রুত ফার্মেসির উদ্দেশ্যে বের হয়ে যাই। রাত প্রায় 1:15 বাজছিল তখন। আব্বুকে রাখা হয়েছিল 7ম তলায় আর হসপিটালের নিচের তলায় ছিল ফার্মেসি। রাত বেশি হওয়ায় লিফট বন্ধ ছিল, তাই দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামি। ফার্মেসির সামনে এসে দেখি ভেতরে 2জন লোক আছে, তবে তারা দুজনেই ঘুমোচ্ছে। তাদের ডাক দিতে হবে। এমন সময় আমার কাঁধে একটা স্পর্শ অনুভব করলাম। পেছনে ফিরতেই দেখলাম আমার আব্বু উজ্জ্বল সাদা রঙের পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন। বিল্ডিং এর ওপরে দিকে আঙুল দেখিয়ে আব্বু ইশারা করে বললেন, তোমার মা বোনকে গিয়ে সামলাও। আমি ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গিয়েছিলাম। আব্বুকে কিছু বলতে যাব ঠিক তখনই আমার পকেটের মোবাইলটা বেজে উঠল। আমার ফুফাতো ভাই ফোন করেছে। ফোন হাতে নিয়ে দেখি আমার সামনে কেউ নেই। আমি আর কিছু ভাবতে পারি না। ফোন রিসিভ করতেই আমার ফুফাতো ভাই আমায় বলল, ভাই ওষুধ লাগবে না, ওপরে আসো। আমি দ্রুত সিঁড়ি বেয়ে উঠতে থাকি ওপরে উঠতে সিঁড়ি থেকে আমার বোনের মায়ের কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার ফুফাতো ভাই আমাকে দেখে কাছে জড়িয়ে বলল, ভাই মামা তো আর নেই। আমার সারা শরীর যেন বরফের মতো জমে গিয়েছিল। এই জন্যই কি হাসপাতালের নিচে আব্বুকে একটু আগে দেখতে পেয়েছিলাম।
আব্বুর উপদেশটা মনে পড়ে গেল। মা বোনের কাছে গিয়ে বসলাম। আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার একটি গ্রামে। আব্বুকে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে আমরা সেদিন রাতেই একটা অ্যাম্বুলেন্সে আব্বুর মৃতদেহ নিয়ে আমাদের গ্রামের বাড়ির দিকে রওনা হই। অ্যাম্বুলেন্সে আমি, মা, বোন, 2 ফুফাতো ভাই আর আমার মামা যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সে ওঠার পর থেকেই আমি জিকির করতে থাকি আমার আব্বুর জন্য। অ্যাম্বুলেন্সের সাইনবোর্ড এলাকার কাছাকাছি আসতেই আমার মোবাইলে আমার ছোট কাকার ফোন আসে। আমি ফোন রিসিভ করতেই অ্যাম্বুলেন্স থেমে গেল। কি হয়েছে জানতে চাইলে ড্রাইভার বলল তার নাকি গাড়ির পেছনের দিকের 2টো চাকাই নষ্ট হয়ে গেছে। অগত্যা অন্য একটি অ্যাম্বুলেন্সে ফোন করে আনা হলো। আমার আব্বুর মৃতদেহ সেই অ্যাম্বুলেন্সে নিয়ে আবার রওনা হলাম। ভোর প্রায় 5টার দিকে অ্যাম্বুলেন্স 2500 এলাকায় আসলে আমার মোবাইল ফোন আসে আমার ফুপুর। সেই ফোন রিসিভ করার সাথে সাথে গাড়ি থেমে যায়। এবারেও অ্যাম্বুলেন্স ড্রাইভার বলে তার গাড়ির একটি চাকা পাংচার হয়ে গেছে, সেটি বদলাতে হবে। যাই হোক, এরপর আর কোনো সমস্যা হয় না। সকাল 8:30টায় আমাদের গ্রামের বাড়িতে আমরা পৌঁছে যাই। পৌঁছানোর পর সেখানে মুরব্বীরা সিদ্ধান্ত নেন যে সকাল 10টায় আব্বুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী আমাদের গ্রামের মাদ্রাসা মসজিদের আব্বুর শোক সংবাদ সহ মাইকিং করে দেয়া হয়। আমাদের মাদ্রাসা মাঠটি বেশ বড়, সেখানে একসাথে কম করে 5-6 হাজার মানুষ ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারেন। তবে আমাদের গ্রামের লোক সংখ্যা এত বেশি না হওয়ার কারণে সেখানে ঈদের সময় সর্বোচ্চ মাঠের অর্ধেক পর্যন্তই সকল মানুষের স্থান সংকুলান হয়ে যায়। অথচ আব্বুর জানাজার সময় দেখা গেল পুরো মাঠ ভর্তি মানুষে ভরপুর। বেশিরভাগ মানুষই সাদা পাঞ্জাবি পরিহিত। আব্বুর জানাজা শেষে অনেকে বলছিল যে এত মানুষ হতে তারা আর কখনো আগে দেখেনি, তা আবার শোক সংবাদ প্রচারের মাত্র ঘণ্টা 2-এর মাঝে। যাই হোক, যত সময় আব্বুর জানাজা শেষ করে আব্বুকে কবর দেয়া হয় আমাদের পারিবারিক কবরস্থানে। আমি পরে আমাদের এলাকার একজন হুজুরের কাছে পুরো ঘটনাটা বলি। আমাকে বলে রাখা ভালো যে আব্বু না পারতে কোনোদিন নামাজ কাজা করেন নাই, তাছাড়া নিয়মিত কোরআন শরীফও পাঠ করতেন। তো হুজুর আমায় বলেছিলেন যে আমার আব্বু হয়তো পুণ্যাত্মা ছিলেন, সেজন্য তিনি তার মৃত্যুর সাথে সাথে পাঞ্জাবি পরিহিত অবস্থায় আমায় দেখা দিয়েছিলেন। রাস্তায় ফোন আসার পর আমি জিকির বন্ধ করেছিলাম বলেই হয়তো অ্যাম্বুলেন্সের সমস্যা দিচ্ছিল। আর আব্বুর জানাজার ঘটনার কথায় তিনি বললেন যে পুণ্যাত্মার জানাজায় মানুষ বাদেও ভালো জিনেরাও অংশগ্রহণ করে। আমি জানি না আব্বুর মৃত্যু পরবর্তী যা ঘটেছে সেগুলো কতটা যুক্তিযুক্ত। যাই হোক, সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আর আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সেগুলো সময় পেলে পাঠিয়ে দেব। ধন্যবাদ আমার আব্বুর ঘটনাটি সবার সাথে শেয়ার করার জন্য। এখন আমরা চলে যাব আপনার ভাইয়ের কাছে। আপনার ভাই আজকে অনেক অন্য দিনের চাইতে অনেক বেশি টায়ার্ড। আজকে যে ঘটনাটা, আমার মনে হয় যে প্রথম ঘটনাটা আমরা শুনি, আমরা তারপরে তো দ্বিতীয় ঘটনায় যাব। প্রথম ঘটনাটা খুবই অদ্ভুত, আশা করব শুনছেন আপনারা সবাই। এবং চলুন শুরু করি। ভাই, আমি আজকে প্রথম যে ঘটনাটি বলবো সেটা আমাদের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আরকান্দি গ্রামের ঘটনা। তো যারা রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আছেন তারা আরকান্দিতে একটা বিশাল শ্মশান আছে এবং অনেক পুরাতন একটা শ্মশান, যেটা আপনারা অনেকেই জানেন। বিশেষ করে রাজবাড়ী জেলার অনেকেই জানেন যে রাজবাড়ির সবচেয়ে পুরাতন শ্মশানটা হচ্ছে আরকান্দি শ্মশান, এবং অনেক হন্টেড ঘটনা সেখানে আছে। তবে আমি ওই ধরনের হন্টেড ঘটনাগুলোতে যাব না, আমি একটু ব্যতিক্রম একটা ঘটনা দিয়ে আজকে ইনশাল্লাহ শুরু করব। তো ঘটনাটি রাসেল ভাই, এই ঘটনাটি আমাকে যেভাবে বলেছে গ্রামের একজন প্রবীণ মুরব্বী, যার কাছ থেকে আমি ঘটনাটি কালেক্ট করেছিলাম, তো উনি বলেছে ঘটনাটি ওনার ঠিক মনে নাই, তবে 1963 থেকে 66 এই সময়ের মধ্যে হবে। আচ্ছা। তো ওই সময়ে ওই আরকান্দি গ্রামে একজন বাহির থেকে কামাল নামে একজন ব্যক্তি, উনি পেশায় ব্ল্যাক ম্যাজিক করতেন, বা যে কবিরাজ আমরা যাকে বলি আর কি। গ্রামের অনেকের বিভিন্ন সমস্যাগুলো থাকে, বিশেষ করে যে প্যারানরমাল বিষয়গুলো উনি জিনে ধরা থেকে শুরু করে নিয়ে অনেক বিষয়গুলো উনি সলভ করতেন, এবং দেখতেন যে হ্যাঁ একটা কাজ হতো বেশ, আশেপাশের অনেক এলাকায় ওনার একটা সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল যে হ্যাঁ ওই কামাল কবিরাজের কাছে গেলে অনেক কাজ হয়। তো ওনার বেশ ভক্তও হয়ে যায়। তো এর মধ্যে হঠাৎ গ্রামে একটা সমস্যার সৃষ্টি হলো, সেটা হচ্ছে যে দেখা যেত যে ছোট কিছু বাচ্চা
ধরেন যে 5 থেকে 7 বছর বা 3 থেকে 7 বছর এরকম বাচ্চাদের মাঝে মাঝে লাশ পাওয়া যেত, এবং সেই লাশের মানে সেটা কোথায় পাওয়া যেত? এটা বিশেষ করে শ্মশানের আশেপাশে বা জঙ্গলে এরকম জায়গাগুলোতে পাওয়া যেত। তো বাড়িতেই তারা থাকতো, কিভাবে যে বের হতো বা কিভাবে বের হয়ে যেত, এরা বাড়িতে বাবা মা কেউ কিছু বলতে পারতো না আর কি। ঘটনাটা রাতেই ঘটতো। আচ্ছা। তো লাশগুলো যখন পাওয়া যেত তখন দেখা যেত ওই লাশের মানে বুকটা ফাড়া এবং ভিতর থেকে হৃৎপিণ্ডটা নাই, হৃৎপিণ্ড নাই, সবকিছু ঠিক আছে, হৃৎপিণ্ডটা নেই। তো প্রথম দিকে গ্রামবাসী যখন এই ধরনের ঘটনা 1 বার 2 বার 3 বার এরকম ঘটতে থাকে, তখন তারা মনে করেছে যে গ্রামে মনে হয় কোনো হিংস্র জন্তু জানোয়ার আবির্ভাব ঘটেছে। আর ওই সময়ে তো রাজবাড়ী কিন্তু এখনো জেলা শহর হলেও এটা তো বৃহত্তর ফরিদপুরের অংশ ছিল, পরবর্তীতে 80 দশকে গিয়ে সেটা জেলা হয়। এখনো কিন্তু এটা আমরা মোটামুটি একটু নিরিবিলি শান্ত জেলা, মফস্বল জেলা আমরা বলতে পারি আর কি ওটাকে। আর বালিয়াকান্দিটা তখন তো আরো অনেক প্রত্যন্ত অঞ্চলে ছিল। রাস্তাঘাট এখন যদি উন্নত হয়েছে, কিন্তু তখন কিন্তু মানে আজ থেকে 3-4 বছর আগেও রাস্তাঘাটের অবস্থা বালিয়াকান্দি থেকে রাজবাড়ী যাওয়ার পথটা এত ভালো ছিল না। আর এখনো ওই অঞ্চলে অনেক মানে জঙ্গলের দেখা পাওয়া যায়, আর ওই সময় তো আরো অনেক জঙ্গল ছিল। তো স্থানীয় লোকজন মনে করেছিল হয়তোবা কোনো হিংস্র জন্তু জানোয়ার আবির্ভাব ঘটেছে, যারা এই বাচ্চাদেরকে এরকম অবস্থা করছে। তো গ্রামের লোকজন একসাথে মিটিং করে তারা চিন্তা করে তারা পালাক্রমে পাহারা দেবে এবং খুঁজে বের করবে রাতের বেলা এটা কি বা দিনের বেলা তারা খুঁজবে যে এই হিংস্র জন্তুটা কি, যেমন হঠাৎ করে আসে বা আমরা কিছুই টের পাই না, বাচ্চাদেরকে এভাবেই করে। শুধু বাচ্চাদেরকেই কেন করছে, অনেক বড়দেরকেও তো করতে পারে, শুধু বাচ্চারাই কেন টার্গেট হচ্ছে এটা। তো এটাও তারা চিন্তা করেছে। এখন তারা অনেক খোঁজাখুঁজি করে রাতের বেলা পাহারা বসায়, কিন্তু ওই টাইপের কোন জন্তু দেখা আর পায় না। তো তখন তারা ওই কামাল কবিরাজের কাছে শরণাপন্ন হলো। তো কামাল কবিরাজ তাদেরকে বললেন যে হ্যাঁ, গ্রামে একটা পিশাচের আবির্ভাব ঘটেছে, সেই এই কাজগুলো করছে, তো তোমাদেরকে বেশি করে এখানে কিছু রিচুয়াল করতে হবে, এরকম বাড়ি বন্ধ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। উনি অনেক ধরনের কিছু ফর্মালিটিস গ্রামবাসীদেরকে বললেন এবং তারাও সরল বিশ্বাসে এটা করা শুরু করলো। তো মাঝে অল্প কিছুদিন গ্যাপ হওয়ার পর আবার এই ধরনের ঘটনা শুরু হয়েছে। প্রথম মাঝে একটু গ্যাপ হওয়ার পর গ্রামবাসী মনে করেছিল হয়তো বা রিচুয়াল করার পরে, বাড়ি বন্ধ করার পরে জিনিসটা থেমে গেছে। তারপর যখন হঠাৎ করে আবার শুরু হলো, তখন আবার কামাল কবিরাজের কাছে আসলো, তখন বললো না এটা আবার আসছে, এখন তোমাদেরকে আবার এটা করতে হবে, এটা করতে হবে, এরকম অনেক বিষয়গুলো তার মানে থিম অনুযায়ী যা যা করতে হবে সেটা গ্রামবাসীদেরকে বললেন। তো একদিন মানে রাতের বেলা মানে বাবা মা টের পেয়েছে যে তার সন্তানকে কিছু একটা নিয়ে গেল। এবং অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, এই যে যতগুলো বাবা মার সন্তান নিয়ে গেছে, বাড়ির কেউ ঘুণাক্ষরও টের পায় নাই যে কিসে নিয়ে গেল। কোনো চিহ্ন নাই বাড়িতে, কোনো জীবজন্তুর পায়ের ছাপ নাই, কিছুই নেই। অদ্ভুত ব্যাপার। তো এই জন্য সবার মনে একটা বিশ্বাসটা দৃঢ় ছিল যে এটা হয়তো বা কোনো প্যারানর্মাল বা অশরীরী কোনো কিছুই ঘটনাটা ঘটাচ্ছে। তো ওই দিন কিভাবে যেন বাবা মা টের পেয়ে গিয়েছিল যে মনে হয় কোনো একটা শব্দ হলো, তারপর শব্দ হওয়ার পরে দেখে তার সন্তান ঘরে নেই। তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে যে আমার সন্তানকে নিয়ে গেছে, মানে এরকম চিৎকার চেঁচামেচি করলে গ্রামবাসী সব মশাল টশাল নিয়ে আসে। তো সব খুঁজতে খুঁজতে যখন ওই আরকান্দি শ্মশানের কাছে চলে আসছে, তখন রাসেল ভাই গ্রামবাসীর কাছে ঘটনাটা পরিষ্কার হয়েছে আসলে ঘটনাটা কি। তখন দেখে ওই যে কামাল কবিরাজ, সে ওই ছোট্ট শিশু বাচ্চাটার মানে বুক ফেরে ভিতর থেকে মানে হৃৎপিণ্ডটা খাচ্ছে। একদম গ্রামবাসীর কাছে হাতে নাতে সে ধরা পড়ে যায়। ধরা পড়ার পরে মানে গ্রামবাসী তো তাকে বেধড়ক পিটুনি দেয় এবং বুঝতে পারে যে এতগুলো মার্ডারের সাথে সেই জড়িত। সকালবেলা পুলিশে খবর দেওয়া হয়, রাজবাড়ী থানা থেকে পুলিশ আসে, পুলিশ আসার পরে তাকে গ্রেফতার করা হয়। তখন কিন্তু রাসেল ভাই আমাদের রাজবাড়ীতে এখন যেমন যে জজ কোর্টটা আছে, আগে কিন্তু এখানে জজ কোর্ট ছিল না, রাজবাড়ীর সব বিচার কার্য ফরিদপুরে হতো। ওই সময় সবকিছু ফরিদপুরে ছিল। তো তখন ফরিদপুরে তাকে নিয়ে যাওয়া হয়, ফরিদপুরে কোর্টে, এবং সে মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় যে হ্যাঁ সেই অপরাধ করেছে, এই অপরাধগুলো করেছে। যখন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তার অল্প কিছুদিন শুধু মানে শুনানি হয়েছে, কারণ সবাই তো আসলে তার কোন আত্মীয় স্বজন ওখানে ছিল না তাকে ডিফেন্ড করার মতো বা তাকে রক্ষা করার মতো। সে যেহেতু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তার বাঁচারও আসলে কোনো উপায় ছিল না। আর গ্রামবাসী হাতে নাতে ধরেছে, তারা সবাই সাক্ষ্য দিয়েছে যে তারা এই হালতে পেয়েছে, এবং সেও নিজেও বলেছে সব মার্ডার তার হাতেই হয়েছে। তো যাই হোক, অল্প কিছুদিন শুনানি হওয়ার পরেই জজ সাহেব তার রায় দিয়ে দেন, রায়ে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়।
আর যেহেতু একটা রায় হওয়ার পর কিছুদিনের সময় থাকে আপিল করার জন্য, হয়তো হাইকোর্টে আপিল করার সুযোগ থাকে, যেহেতু তার কেউ ছিল না এই জন্য তারও ওই সুযোগটা হয় নাই যে হাইকোর্টে গিয়ে আপিল করবে বা এই টাইপের কিছু। সেও বুঝতে পেরেছিল যে করে কোনো লাভ হবে না, এই জন্য সেও আর কোনো আপিলের কোনো কিছুতে যায় নাই। তো তাকে ফরিদপুর কারাগারেই রাখা হয়। তো এখানে একটা বিষয় বলে নিয়ে হলো ভাই, ফরিদপুর কারাগারটা কিন্তু সেই ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত, মানে অনেক অনেক আগে। এখন যারা ফরিদপুর জেলটা দেখবেন তা দেখবেন যে চারদিকে দেয়ালগুলো অনেক মনে হয় যে একদম মানে ব্রিটিশ পিরিয়ডে ফিরে যাওয়ার মতো অবস্থা। ওখানে গেলে এরকম মনে হবে ফরিদপুরে যে পুরাতন যে দেয়াল মানে কারাগারটা আছে, ওই সময় পুরাতন কারাগারে তাকে রাখা হয়েছিল। তো যেহেতু তাকে মৃত্যুদণ্ডের হওয়ার পরে তাকে কন্ডেম সেলে নিয়ে যাওয়া হয়, সেখানে অল্প কিছু আসামি ছিল যারা যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত কিছু আসামি ছিল। তো ওখানে নিয়ে যাওয়ার পর রাসেল ভাই ওই জেলখানা থেকে যে খাবারটা তাকে দেয়া হতো ওটা আসলে উনি মানে খেতেন কি খেতেন না কেউ কিছু বলতে পারে না। কারণ ওনাকে যখন খাবার দেয়া হতো উনি কোনো মানুষ ওনাকে কোনো কিছু খাওয়া দেখেনি, এবং যখন খাবার পরবর্তী খাবারের সময় হতো তখন দেখা যেত আগের যে খাবারটা সেটা ওরকমই আছে। এরকম কিন্তু অনেক দিন চলে যায়। আসলে উনি কি খান না খান এটাও জেল কর্তৃপক্ষ কিছু বুঝতে পারছিল না। দিনে দিনে উনি আবার অসুস্থ হয়ে পড়ছিলেন, কামাল কবিরাজ। তো উনাকে যে সেলে রাখা হয় ওই সেলের যে অল্প কিছু আসামিরা ছিল তার পাশের যে সেলগুলোতে, তারা রাতের বেলায় কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা মানে অবলোকন করত এবং ফিল করত। তার ভিতরে কিছু বিষয় আমি বলি রাসেল ভাই। সেখানে ওই সময় আসলে এই ঘটনাটা আমরা জানতে পেরেছিলাম ওই সময়ে রাজবাড়ী জেলার একজন জেল পুলিশ মানে সদ্য জয়েন করেছে আর কি। তো উনি যদি এখন মারা গেছেন, তো উনি যখন পরবর্তীতে ওই কামাল কবিরাজের ঘটনা যখন উনি সবাইকে বলেন, ওই উনার বলার মাধ্যম দিয়ে ওই জেলের ভিতরকার ঘটনাগুলো মানে বাইরের লোকজন জানতে পারে। তার আগে কিন্তু আমরা এগুলা কিছুই জানতাম না, সেই বিষয়গুলো এখন বলবো। তো ওখানে লোক মানে ওখানে যে কন্ডেম সেলে যারা ছিল বা ওই আশেপাশে কয়েকটা সেলে যারা ছিল, তখন তারা রাতের বেলা দেখতো যে একদম একটা কালো ছায়া মূর্তি, এবং সেই কালো মূর্তিটা যে ছায়া, যেমন আমরা যেরকম আমাদের ছায়া দেখি বিষয়টা এরকম ছায়া না, এই ছায়াটা হলো ওই যে ঘন ধোয়া যদি একত্রিত হয়ে মানে ঘনীভূত হয়ে মানে মেঘের মতো, কালো মেঘের মতো একটা মানে মানুষের শেপ ধারণ করে, ঠিক ওই রকম একটা শেপ ওই জেলখানার ভিতর দিয়ে করিডোর দিয়ে হেঁটে বেড়াতো। এই দৃশ্য দেখে তো সবাই দেখতো, ওটা দেখার পরে চিৎকার চেঁচামেচি করতো। যখন জেল পুলিশটা আসতো, আসার পরে কি হয়েছে বলে যে এরকম এরকম দেখেছি। এখন তারপরে ওনারা কিছু দেখতো না, তো ধমক দিয়ে চুপ করাই দিত যে তোমাদের ইচ্ছা করে এরকম রাতের বেলা আমাদের দুষ্টামি করতেছো আমাদেরকে বিরক্ত করার জন্য। তো একবার কি হয় রাসেল ভাই, ওই ওখানে সবাই আগুন আগুন বলে চিৎকার করে ওঠে কিসের মধ্যে মানে জেলখানার মধ্যে। তো জেল পুলিশ আসে, বলে কি হয়েছে বলে যে ওইখানে যেই কামাল নামে একজন আছে তার সেলের মধ্যে আগুন জ্বলছে। ওরা কাছে গিয়ে দেখে কামাল মানে খুব দিব্যি ঘুমাচ্ছে, কোনো আগুনের লেশ মাত্র নাই। এটা দেখে ওই আসামিদের প্রতি আরো বিরক্ত হয় জেল পুলিশরা। এরপর আর একদিন এই মানে বলতে থাকে পানি পানি বলে চিৎকার করতে থাকে ওই আসামিরা ওইটুকুর ইসের মধ্যে। তারপর যখন পুলিশরা আসে বলে কিসের পানি, বা মনে হচ্ছিল যে আমরা তো পানিতে ডুবে যাচ্ছি, নিচ থেকে কোথা থেকে যেন পানি ঢুকতেছে পুরা ওই সেলের মধ্যে। তখন আসলে কোনো পানির কোনো কিছুই ছিল না। তো এরপরে জেলার এসে বলে যে তোমরা যদি এরপরে এই ধরনের কোনো বিরক্ত করো, মানে বিশ্বাসই করেন তারা, মনে করছে তোমাদেরকে কিন্তু খুব কঠিন শাস্তি দেয়া হবে। এই ধরনের আর কোনো বিষয় বলা যাবে না, এই ধরনের উদ্ভট কোনো বিষয় বলা যাবে না। তো যাই হোক, ওনাদের কথা কেউ বিশ্বাস করে না। এদিকে কিন্তু দিনে দিনে কামালের ফাঁসির সময়টা ঘনিয়ে আসছে। তো কামালের ফাঁসির যখন 3 থেকে 4 দিন বাকি, তখন তো তার ফাঁসির যে মঞ্চটা ওটা রেডি করা হবে। তো ওখানে ফাঁসির মঞ্চ রেডি করার জন্য আমরা জানি আগে থেকে দড়িগুলো আনা হয়। তারপরে ফাঁসির যে মঞ্চ যেখানে মানে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, মানে জল্লাদ মানে একটা সুইচ টিপার সাথে সাথে বা একটা দণ্ড টান দেওয়ার সাথে সাথে পায়ের নিচ থেকে পাটাতন সরে দেয়, একটা গর্তের মধ্যে ছুটতে আর কি বডিটা পড়ে যায়। ওখানে কিছুক্ষণ থাকার পরে মৃত্যুদণ্ড মানে মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারপরে ওখান থেকে বের করা হয় আর কি। তো একজন মৃত্যুদণ্ড মানে একজন যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে বলা হলো যে তুমি এই দড়িটা রেডি করো যখন সব ঠিকঠাক আছে না। কারণ এই কাজগুলো কিন্তু আসলে যে আসামিদেরকে দিয়েই সাধারণত করানো হয়, বিশেষ করে জল্লাদ সংক্রান্ত কাজগুলো। তো ওই আসামি দড়িগুলো ঠিকঠাক করতে গিয়ে মানে খুবই আচমকা মানে পা পিছলে ওই যে
মানে ফাঁসি যেখানে আসামিকে প্রথমে দাঁড় করানো হয়, আসামি মানে যখনই ঝুলিয়ে দেওয়া হয় যে গর্তটার মধ্যে পড়ে যায়, সে হঠাৎ করে মানে পা পিছলে ওই গর্তের মধ্যে পড়ে যায় এবং মারাত্মক ইনজুর্ড হয়। হওয়ার পরে তাকে মানে হাত পা ভেঙে যায় এবং খুব স্পাইনাল কর্ডও ভেঙে যায় আর কি, খুবই মারাত্মকভাবে আহত হয় সে। তখন সে যখন চলে গেল ওখান থেকে, তখন আর একজনকে বলা হলো তাহলে এবার তুমি এটা রেডি করো। তো পা পিছলে পড়ে গেছে, তো আসলে সে প্রথমে ফাঁসি রেডি করেছে, পরপর হঠাৎ করে মানে কিভাবে যেন ও নিজেও বলতে পারে না যে ওই দড়ির একটা অংশ ওর নিজের গলার সাথে প্যাঁচ লেগে গেছে। প্যাঁচ লাগার পরে তো কিছুতেই সেটা ছুটাতে পারছে না এবং ওটা আস্তে আস্তে শুধু শক্ত হয়ে আসছে গলার সাথে। যখন দূর থেকে লোকজন এটা খেয়াল করেছে, প্রথমে মনে করছে এমনিতেই হয়তোবা, কিন্তু যখন দেখেছে যে ও হাত পা ছোড়াছুড়ি করছে, বিশেষ করে পা ছোড়াছুড়ি করছে, তখন লোকজন দৌড়ে সেখানে গেছে। যাওয়ার পরে ওই দড়ির ওই রশিটা তার গলা থেকে ছাড়ানো হয়। তখন আশেপাশে মানে একটা খবর ছড়িয়ে গেল পুরো ছেলে যেই ওর এই কামাল কবিরাজের ফাঁসির কাজটা রেডি করতে যাবে তারই ক্ষতি হবে। তো এখন আর কাউকে দিয়ে মানে তাকে ফাঁসি মানে কার্যকর করার জন্য কোন আসামিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যাকেই বলা হয় সে বলে আমি পারবো না, কারণ সবার কাছে ওই রোমারটা ছড়িয়ে গেছে, এই ঘটনার বিষয়টা ছড়িয়ে গেছে। তো যাই হোক, শেষ পর্যন্ত জেল পুলিশরাই মানে এটা রেডি করেন, কোন আসামির সহযোগিতা ছাড়াই তারা এটা রেডি করেন। তো ফাঁসির যখন আর মাত্র 3 দিন বাকি, তখন কামাল কবিরাজকে বলা হয় যে তোমার শেষ ইচ্ছা কি, তুমি কিছু খেতে চাও কিনা? তখন বলে আমার 2টা ইচ্ছা আছে। একটা ইচ্ছা হলো তার মৃত্যুর পরে তার লাশটা ওই শ্মশানে, যে ওই শ্মশানটাতেই যেন মানে করা হয়, কবর দেওয়া হয়, এটা তার একটা ইচ্ছা ছিল। আর দ্বিতীয় ইচ্ছা হলো তাকে একটা অল্প বয়স্ক একটা মানে বাচ্চা ছাগলের কলিজা খেতে দিতে হবে এবং সেটা কাঁচা হতে হবে। এই ধরনের উদ্ভট ইচ্ছা আসলে পরের ইচ্ছা তো, প্রথম ইচ্ছা তো ঠিক আছে কবর দেওয়ার বিষয়টা, কিন্তু পরের যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা আসলে এটা তো আসলে জেল কোড অনুযায়ী হয় না, কারণ খাবারেরও তো একটা ধরন থাকে। তারপরেও যেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শেষ ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী তাকে খাবারটি এনে দেওয়া হয়। এবং আসলে ভাই যখন খাবারটি এনে দেওয়া হয় রাতের বেলা, তখন সে বলেছিল যে আজকে রাত্রে আমার ছেলের কাছে কেউ আসবেন না, আমি একটু যেহেতু আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করছেন, এটাও করেন যে আমার ছেলের কাছে কেউ আসবেন না। তো আসলে ভাই ওনার ছেলের কাছে ওই দিন রাত্রে কেউ আসেনি, কিন্তু যখন সকালের দিকে ওনার ছেলের কাছে সবাই আসে, তখন দেখলো যে ওই যে কলিজাটা সে সম্পূর্ণই খেয়েছে, কাঁচাটাই খেয়েছে, এবং কামাল কবিরাজের ওখানে মানে মৃতদেহ পড়ে আছে। এবং মৃতদেহ দিতে দেন সে আগেই তিনি মারা গেছেন। তো কিন্তু তার চেহারায় এবং তার শরীরে মনে হচ্ছে যে না, এর মৃত্যুটা স্বাভাবিক না, মনে হচ্ছে কেউ তার গলা চিপে হত্যা করেছে। কিন্তু তার ছেলে কিন্তু কেউ ঢোকেও নাই, বেরও হয়নি। তো আর উনি যেহেতু একটু রহস্যজনক আচরণ করতো আগে ভাগে, কারোর সাথে ওইভাবে কথাও বলতেন না, কারোর সাথে মানে চলাফেরাও করতেন না, কারোর সামনে খাওয়া দাওয়া করতেন না, এবং তার মৃত্যুটা নিয়ে আসলে ওই রকম মাথা ব্যথার কারণ কারো ছিল না। তো যাই হোক, তার ইচ্ছা অনুযায়ী যেহেতু তাকে শ্মশান, যেহেতু তিনি আসলে এমনিতে মুসলিম ছিলেন, নাম যেহেতু মুসলিম নাম, কিন্তু সমস্যা হলো যে জেলখানা থেকে যখন তার লাশ নিয়ে ওই শ্মশানে দাফন করতে যাবে, তখন শ্মশানে যারা হিন্দু সম্প্রদায় আছে তখন বলে দেয় এ তো আসলে মুসলিম, তো এখানে তো তাকে কবর দেওয়া যাবে না, সেটা অন্য ব্যাপার। বাট কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত তাদেরকে কারণ কি সব ধর্মের লোকই তার কাছে অনেক ফ্যাসিলিটি পেয়েছিল, কারণ সে অনেক কাজ করে দিত, ভালো হোক খারাপ হোক অনেকেই সুবিধা পেয়েছিল। ওই মানবিক বিবেচনায় শেষ পর্যন্ত তার অন্যায়গুলোকে যেহেতু মারাই গেছে, শেষ পর্যন্ত তাকে মাটি দেওয়ার অনুমতি দেওয়া হয়, সবাই মিলেই সেটা অনুমতি করে তাকে। মৃত্যু অস্বাভাবিক ছিল, কিন্তু জেলখানা থেকে কোনো মতেই, কারণ তার যখন পোস্টমর্টম করা হয়েছিল তখন বলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, মানে শ্বাসরোধ করে, সেলের মধ্যে তো কারো ঢোকার কথা না, কিছু নাই, মানে এটাই সব অবাক বিষয়। তখন জেল পুলিশের জিজ্ঞাসাবাদ করা হয় যে তোমরা কিছু দেখেছো কিনা, না সবাই তো মানে কেউ কিছুই করে নাই, এবং তার পাশে যে ছেলে যারা ছিল কেউ সাক্ষ্য দেয় নাই, বলছে যে না তার ছেলে আমরা কাউকে ঢুকতেও দেখিনি, বেরোতেও দেখিনি। তো তাহলে কে গেল সেখানে, কে তাকে হত্যা করলো, এটাও একটা বিষয় ছিল। আচ্ছা, তাকে যখন আসল ভাই মানে কবর দিয়ে দেওয়া হলো, ওখানে কবর দেওয়ার কয়েকদিন পরে তার কবর থেকে মানে দেহটাকে যেন টেনে বের করে ফেলেছে। সবাই দেখেছে যে মনে হয় কুকুর বা বিড়াল বা কিছু একটা তার কবর থেকে দেহটা বের করে ফেলেছে। দেহটা বের করে ফেলার পরে কিন্তু
তার দেহ সবই ঠিক ছিল, অন্য কোথাও কোনো আঘাত ছিল না রাসেল ভাই, কিন্তু তার শরীরে মাথা ছিল না, মনে হচ্ছে কে যেন, এবং মাথাটা মনে হচ্ছে কে যেন খুব সুন্দর করে কেটে নিয়ে গেছে, এরকম মনে হয়েছে সবাই যারা ওই সময় যারা দেখেছে। তো আমরা জানি যে এই যারা তান্ত্রিক, যারা ব্ল্যাক ম্যাজিক করেন, অনেক সময় দেখা যায় তাদের মৃত্যুর পরে মানে তাদের মাথাটা অনেকে কিন্তু নিয়ে যান ভাই, এটা কিন্তু বেশ বহুল প্রচলিত একটা কথা আর কি। তো হয়তো ওরকম করে কেউ হয়তোবা সেটা নিয়ে গেছে, কিন্তু মানে অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, এই কামাল কবিরাজকে মানে এখন তো হয়তো অনেকে চেনে না, কিন্তু অনেক মুরব্বী যারা, এখন তো অনেকে জীবিত নাই ওই সময়ের, কিন্তু যারা দেখেছিল তার চেহারা মনে আছে, এখনো নাকি ওই শ্মশানের আশেপাশে ওই কামাল কবিরাজকে দেখা যায়। আচ্ছা, এটা মোটামুটি ওই এলাকায় একটা মানে খুব প্রচলিত একটা ঘটনা, অনেকেই জানেন এই বিষয়গুলো। তো এটাই ছিল রাসেল ভাই। যদিও রাসেল ভাই শ্মশানের ঘটনা আমি হয়তো পরে আসলে ওই শ্মশানেরই অনেক ঘটনা আমি বলবো, বাট এই ঘটনাটা আমার কাছে খুবই একটা অদ্ভুত লেগেছিল, এই জন্য আজকে একটা বিশেষ এপিসোডে আমি থ্যাংক ইউ সো মাচ। এটি আপনি যে ঘটনাটি আপনাদের ভালো লাগবে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো। আসসালামু আলাইকুম, আমার নাম সৌরভ। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদপুর থেকে এসেছি। চলে যাই আপনার ঘটনায়। আমি যে ঘটনাটা বলবো এটা হচ্ছে যশোর মাগুরার একটা ঘটনা, আমি আমার একজন রিলেটিভের কাছ থেকে কালেক্ট করেছি। জি, ঘটনাটা যে বলবো সেটা একটা লোককে কেন্দ্রিক। লোক তার মায়ের সাথে একটা গ্রামে থাকতো। তো গরিব হওয়ার কারণে ছেলেটাকে একটা অফার আসে যে সে বাহিরে বিদেশে যে ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবে। তো ছেলেটা অফারটা নেয়, অফারটা নিয়ে চলে যাবে। তো তখন তার মা বলে যে আমি তো গ্রামের বাড়িতে একাই থাকবো, তুমি বিয়ে করে তোমার বউয়ের সাথে থাকলে আমার ভালো হবে। তো তিনি বিয়ে করে 7 দিন পর বিদেশে চলে যায়। ইতিমধ্যে 6টা বছর পার হয়ে যায়। তো যখন উনি ফেরত আসবে দেশে, তো তখন তার ওয়াইফকে কল দিয়ে সে বলতেছে যে বাইরে থেকে তার জন্য কি কি গিফট নিয়ে আসবে। তো তখন তার ওয়াইফ একটা লিস্ট দেয় যে এগুলা নিয়ে আসবে। তো তখন বাংলাদেশ টাইমে যখন সে কল দিছিল তখন হচ্ছিল সন্ধ্যা। এই টাইমে সে তাদের গ্রামের বাড়ির উঠানে বসে এগুলো বলছিল। তো লিস্ট নেওয়ার পর লোক শপিং করার পর দেশে চলে আসবে, ফ্লাইটে ওঠে, ঢাকায় এসে নামে। ঢাকা থেকে যশোর যেতে যেতে তার আনুমানিক রাত 11টা বেজে যায়। এখন সে যেখানে নামে সেখান থেকে তার গ্রামের বাড়ি প্রায় আধা ঘন্টার একটা রাস্তা, কাঁচা রাস্তা দিয়ে যেতে হয়। তো সে এখন ভ্যান খুঁজতেছে, এত রাতে তো ভ্যান বা কোনো যানবাহন খুঁজে পাওয়া যায় না। তো সে বাজারের মাথায় একটা ভ্যানওয়ালা দেখে যে অলমোস্ট বাড়ি চলে যাবে তার ভ্যান রেখে। তো শীতে সে তাকে অফার দেয়, বলে যে আপনি আমাকে বাড়িতে নিয়ে পৌঁছে দেন, আপনি যে প্রাইস চাবেন সেইটাই আমি দিব। তো ভ্যানওয়ালাটাও রাজি হয়ে যায়। তো ওনারা সবকিছু নিয়ে রেডি হয়ে জার্নিটা স্টার্ট করে। কাঁচা রাস্তা দিয়ে ভ্যান যাচ্ছে, একটু উঁচু নিচু আছে, এই জন্য ভ্যান ঝাঁকি হচ্ছে। তো হঠাৎ করে রাস্তার মাঝখানে একসময় ভ্যানটা অনেক জোরে ঝাঁকি খায়। তো ভ্যানওয়ালাও হচ্ছিল লোকটার সাথে একটা কনভারসেশনে ছিল না, এই জন্য কিছু জিজ্ঞাসা করেনি যে পিছনে কিছু হয়েছে কিনা। দেন ইতিমধ্যে তারা বাসায় চলে গেছে। তো তখন যখন লোকটা বাসায় চলে আসছে, তার মা ছুটে আসছে হারিকেনের আলো নিয়ে যে ছেলেকে দেখবে। তো লোকটা বলে যে মা, তুমি হারিকেনটা আমার কাছ থেকে দূরে সরো, হারিকেনের আলো আমার সহ্য হচ্ছে না। তো তখন তার মা ভাবে যে আমার ছেলে অনেকদিন বিদেশে ছিল, তো তার ইলেকট্রিসিটির আলো পছন্দ হবে, এই জন্য আগুনের আলো পছন্দ হইতেছে না। তো তখন ওখানে ইলেকট্রিসিটি ছিল না, এই জন্য ছিল হারিকেন ছিল। তো সে তার বউকে বলে যে আচ্ছা তোমার হাজবেন্ডকে নিয়ে তুমি বাসায় ঢোকো। তো বাসায় ঢোকার পর উনি ফ্রেশ হওয়ার পর ওনার কিছু ফ্রেন্ডস আসে ওনার সাথে দেখা করার জন্য। তখন উনি ওনার মাকে বলে দেয় যে মা বলো, আমি তো অনেক দূর থেকে এসেছি, আমি অনেক টায়ার্ড, আমি আজকে কোথাও বাইরে যাব না বা কারোর সাথে দেখা করব না। তো ওনার মা বলে যে আচ্ছা ঠিক আছে, তুই যেটা বলতেছিস সেটাই বলবো। দেন ওনার কিছু ফ্রেন্ডস আসে যে ওকে বলেন যে আন্টি বের হয়ে আসতে, আমরা একটু বাইরে দেখা সাক্ষাৎ করি। তো উনি বলে যে বাবা, ও তো এগুলা বলে দিছে, ও এখন আর বের হবে না। আচ্ছা। ইতিমধ্যে তার ওয়াইফ তার জন্য শরবত নিয়ে যায়। তো শরবত যখন দেয় তখন তার পায়ের জুতা খুলে দিতে যায়। তো জুতা যখন খুলে দিতে যায় তখন সে দেখে যে তার গায়ে প্রচন্ড অনেক লম্বা লম্বা লোম, খুব ঘন ঘন লোম। তো সে ব্যাপারটা খটকা লাগে। তো সে এখন এসে তার মাকে বলে যে মা দেখো, আমার তো জিনিস ভালো লাগতেছে না, আমি তো তার সাথে সংসার করছি 7 দিন, কিন্তু আমি তো জানি যে তার কি, কিন্তু আমার কেন জানি ভালো লাগতেছে না। তো তখন তার মা বুঝাই দেয় যে 6 বছর পর আসছে, এই জন্য
এরকম লাগতেছে, ব্যাপার না, ঠিক হয়ে যাবে, তোমরা থাকো, আজকে রাতে ওখানেই থাকো, বাইরে থাকার দরকার নেই। তো তখন তাদের বাসা এমন ছিল যে ইট দেওয়া বাসা, ফ্লোরটা মাটির, সামনে একটা বারান্দা আছে, রুম হচ্ছিল একটাই। তো এক রুমের মধ্যে লোকটা এবং তার ওয়াইফ, আর বাহিরের বারান্দায় তার শাশুড়ি, তার মা এবং কয়েকটা রিলেটিভস, তারা সবাই বাইরে শুয়েছিল। তো রাতের এক পর্যায়ে তার লোকটার যে ওয়াইফ ছিল, ওয়াইফের মা ঘুমাইতে পারতেছিল না রাতে। তার মাথায় এটা চিন্তা ভাবনা চলতেছিল যে তার মেয়ে এরকম একটা কথা বললো, এটা তো সাধারণত কেউ বলে না। তো এটা ভাবতে 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 একসময় সে ঘুমায় যায়। এক সময় সে শোনে যে হাড্ডি ভাঙ্গার একটা আওয়াজ আসতেছে, আর কেউ চুপচাপ করে কিছু খাচ্ছে। অনেকক্ষণ ধরে এই শব্দটা হচ্ছে, সে ভাবতেছে যে পাশে কোথাও বিড়াল টিড়াল হবে। তো সে তার বেয়ান সাহেবকে বললো যে আপনি কি রান্নাঘরে, ঘুম থেকে ডাক দিয়ে বললো যে আপনি কি রান্নাঘরে কিছু রেখেছেন, যে দেখেন এরকম শব্দ হচ্ছে। তো বললো যে না, আপনি টেনশন নিয়েন না, আপনি ঘুমাই পড়েন, রান্নাঘরে কিছুই রাখা নেই। তো সে তো নিশ্চিন্তে ঘুমাইতে পারতেছে না, তার মেয়েও এরকম একটা কথা বললো, আবার এরকম শব্দ শুনতেছে, কিছু খাচ্ছে, সে নিজেও বুঝতে পারতেছে কিছু খাচ্ছে। তো এই টেনশন করতে করতে সে হঠাৎ করে ঘুমায় যায়। সকালবেলা ফজরের আজান দেয়নি, তখন সে আগেই ঘুম থেকে উঠে গেছে, অজু টজু বানাইতে যাবে। তো তখন এখনো ভোরের আলো ফোটেনি, অজু বানায় আসার পর ভোরের আলো একটু ফুটছে। তখন সে দেখে যে মাটির যে বাসা থাকে, মাটির বাসার ভিতরে যেন পানি পড়লে যাতে বাহিরে চলে আসে, এই জন্য একটা ছোট্ট নালী থাকে। তো উনি খেয়াল করে দেখে ওই দরজার নিচের নালীর ওখানে রক্ত গড়গড় করে বের হয়ে আসতেছে। এটা দেখে তো সে খুবই অ্যাস্টনিশড। সে সবাইকে চিল্লাফাল্লা করে ডাক দেয় যে দেখেন এগুলো কি হইলো, আপনার ছেলে আমার মেয়েকে মেরে ফেলছে। আর লোকটার মা বলতেছে যে আমার ছেলে অনেকদিন পর বিদেশ থেকে আসছে, এজন্য আপনার মেয়ে আমার ছেলেকে মেরে সবকিছু নিয়ে পালায় চলে গেছে। তো এই দুইজনের মধ্যে ঝগড়া হইতে হইতে এক সময় কেউ ভিতরে কি হয়েছে এটাই দেখে নেই। এলাকার মুরব্বী লোকজন এসে দরজা ভেঙে দেখে খাটের উপর শুধু হাড্ডি, ভাঙা হাড্ডি, আর একটা স্কালের উপরের ভাগের মধ্যে লম্বা চুল। এটা থেকে আইডেন্টিফাই করা যায় যে ওয়াইফটা ছিল, লোকের যে ওয়াইফটা ছিল, সেই ওয়াইফের মাথার ওটা খুলি। পরে এটা সবাই ভাবে যে এটা তো ধরেন বাসা ভিতর থেকে লক করা, হাজবেন্ডও ভিতরে ঢুকছিল, ওয়াইফও ছিল। তো ওয়াইফের ডেড বডি অনুমান করা যাচ্ছে যে এটা ওয়াইফের ডেড বডি, কিন্তু তাহলে হাজবেন্ড কই গেল? তো এটা সবাই হচ্ছে অস্বাভাবিক কিছু হয়েছে। তো পাশে একটা ছিল, পীরের ছেলে ছিল, তো সে পীরের বাসা থেকে আসার পর সে একটু দেখার পর উনি বলে যে যখন ওনার ওয়াইফ ওনার সাথে কথা বলছিল, তখন তাদের উঠানে একটা ডালিম গাছে একটা খারাপ কিছু জিনিস ছিল। তো সে তখন এই ডালিম গাছ থেকে বসে বসে শুনে ফেলছিল উনি কি বলছে, আর উনি ওই ওয়াইফের প্রতি একটু অ্যাট্রাক্টেড ছিল। তারপর যখন লোকটা বিদেশ থেকে আসছে, ওই রাস্তার মাঝখানে যে একটা ঝাঁকি হয়েছিল, ওই ঝাঁকির সময় নাকি ওই খারাপ জিনিসটা ওই লোকটাকে মেরে ফেলে ওনার রূপ ধরে গ্রামের বাড়িতে আসে, এবং রাতে যখন সুযোগ পায় তখন ওই মহিলাটাকে খেয়ে ফেলে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা যাব আমরা। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি নিশাত আফরোজ, এসেছি বাসাবো থেকে। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটা হচ্ছে আমার পরিবারের সাথে ঘটে যাওয়া। এটা 2005 এর ঘটনা, অ্যান্ড পিরোজপুর জেলার, বরিশালের ভেতরে পিরোজপুর জেলার। তো আমার ঘটনাটি ঘটেছে বেসিক্যালি আমার মেজো ভাইয়ের সঙ্গে। আমার মেজো ভাই একদিন সন্ধ্যার সময় গিয়েছিল গরু আনার জন্য, মাঠে গরু আনার জন্য গিয়েছিল। তো গরু আনতে আনতে সন্ধ্যা হয়ে গেছে, অনেক বেশি সন্ধ্যা হয়ে গেছে, যেটাকে বলে মাগরিবের আজানের একটু আগের যে মুহূর্তটা, এক্স্যাক্টলি ওই মুহূর্তটাতে। তো আমার ভাই যখন যাওয়ার পরে গরুর হঠাৎ করে কেন যেন এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। তো ও ধরার চেষ্টা করে, ওর এজও তখন খুব একটা বেশি ছিল না। তো ও ধরার চেষ্টা করে, যখন ধরতে পারছে না, এরকম একটা সময় গরু একদম মানে সজোরে দৌড় দিয়ে আমাদের বাড়ির পাশেই একটা বাগান আছে, বাগানের নামটা হচ্ছে সবেদের বাগান। ওটা খুব নাম করা একটা বাগান। ওখানে প্রচন্ড সমস্যা আছে, মানে ওখান থেকে ওই বাড়িতে যে ফ্যামিলিগুলো থাকে তাদের ভেতরে মানে পুরুষ মানুষ বলতে কেউই বেঁচে নেই, মানে কোনো না কোনো ইনসিডেন্টে তাদের ভেতর থেকে মারা যাবেই, পুরুষ মানুষজন থাকেই না। তো ওই যে বাগানটা, ওই বাগানটার ভেতরে হঠাৎ করে গরুটা দৌড় দিয়ে চলে যায়।
চলে যাওয়ার পরে আমার ভাই পেছন পেছন যায়, যে গরু ধরতে পারে না। তারপরে হঠাৎ করে দেখতে পাইছি কোনো একটা গাছের কাছে গরুটা দাঁড়িয়ে গেছে হঠাৎ করে। তো ও গরু ধরতে যাবে যখন, তখন ওর কেন যেন মনে হলো যে আশেপাশে হয়তোবা কিছু আছে, ও অনুভব করছে সেটা। তো ও হঠাৎ করে যখন সামনে তাকায়, দেখে যে বিশাল হোয়াইট কালারের একটা মানে কাপড় পরা কিছু একটা দাঁড়িয়ে আছে। তো ও মাথা উপরের দিকে দিয়ে তাকানোর চেষ্টা করে, তাকিয়ে ও দেখে যে মাথা ছাড়া অনেক লম্বা কিছু একটা ওর সামনে দাঁড়ানো। তো ওটা দেখে সাথে সাথে মা বলে শুধু একটা চিৎকার দেয়, চিৎকার দিয়ে ও বেহুশ হয়ে যায়। তো আমার আম্মু ওই চিৎকার শুনতে পাওয়ার পরে আমার আম্মু দৌড় দেয়। সাথে সাথে আমরা যদিও শুনতে পাইনি ওর চিৎকারটা, আম্মুর শুনেছে, আমরা আম্মুর পেছনে পেছনে দৌড় দিই। আম্মু যখন যায়, যেতে যেতে আম্মু বলে আমার ছেলে আর নাই, বিকজ আমরা সবাই জানি ওই বাগানটা সম্পর্কে এবং পুরো এলাকার মানুষই জানে যে ওটা খুব খারাপ একটা জায়গা। তো আমরা পিছনে পিছনে যেয়ে যখন দেখি যে ভাই ওখানে বেহুশ হয়ে আছে, তো আমরা একটু পানির জন্য অনেক চিল্লাচিল্লি করি যে কেউ একটু পানি দেন, আমার ভাই মরে গেল। মানে খুব বাজে অবস্থা হয়েছিল, ওর মুখ থেকে ফেনা ফেনা বের হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো আমরা কোনো ভাবেই পানি ম্যানেজ করতে পারিনি। তারপরে আমার বোনটা কোথা থেকে যেন একটু পানি নিয়ে আসে, পাশে আবার একটু খাল ছিল, ওখান থেকে পানি নিয়ে আসার পরে ওর মুখে ছেটানোর পরে ও সেন্স আসে, আমরা ওকে বাড়িতে নিয়ে আসি। ঘটনা এখানেই শেষ হয়ে যায় না, তার পরের দিন হচ্ছে পহেলা বৈশাখ থাকে। তো পহেলা বৈশাখ সবকিছুই ঠিকঠাক চলছিল, সকাল থেকে বাড়িতে মোটামুটি প্রিপারেশনও ছিল খুব ভালো। তো আমার ভাই, আমি তখন ছোট, তো আমাকে ঘাড়ে করে নিয়ে, ওখানে রাস্তা আবার খুব খারাপ ছিল, মাটির রাস্তা ছিল, আমার ভাই আমাকে ঘাড়ে করে নিয়ে পাশের গ্রামে আর কি মেলা বসে, ওখানেও আমাকে নিয়ে যাচ্ছে। তো নিয়ে যাওয়ার পরে আমরা গেলাম, যে মেলা থেকে ফিরতে ফিরতেও আমাদের একটু সন্ধ্যার মতো হয়ে গেছে। আচ্ছা, তো আমি সাথে আছি, এজন্য আমার আম্মু আসলে অতটা টেনশন করছিল না, যে গতকাল তো একা একা ছিল, এজন্য হয়তো বা সমস্যা হয়েছে, আজকে আর সমস্যা হবে না। তো আমরা যখন আসার সময় অনেক কিছুই কিনি, সাথে আমরা একটা মুরগি নিয়ে আসছিলাম, তবে তখন তো আর ড্রেসিং করার ওয়ে ছিল না, আমরা হচ্ছে মুরগিটা ওভাবেই নিয়ে আসি, তাজা অবস্থায় নিয়ে আসছি। তো নিয়ে আসতে বাড়িতে পৌঁছানোর পরে, তখন হচ্ছে আমরা যখন বাড়িতে ঢোকার পরে মাগরিবের আজান দিয়েছে। তো আম্মু দেখতে পাচ্ছে যে পুরো মুরগিটা নীলাভ একটা আকার ধারণ করেছে, মানে নীল একটা অবস্থা হয়ে গেছে মুরগিটার। তো আম্মু দেখার পরে ওই ম্যাচের কাঠি দিয়ে কেমন যেন কি যেন করে, আমি জানি না, ওটার নাম আমি বলতে পারবো না। তো আম্মু ওটা একটু শেক দিয়ে তারপরে মুরগিটা জবাই করে রান্না বাড়া সবকিছুই চলছে। এর ভিতর আমরা সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য চলে গেছি। তো আমাদের বাড়িতে 6টা রুমের মাঝখানের যে রুমটা, ওই রুমটা হচ্ছে অনেক বড়। তো রুমের দুইটা কর্নারে 2টা খাট। তো এক খাটে আমার দুই ভাই এবং আমাদের একজন গেস্ট, এবং অন্য পাশের খাটে আমার 2টা বোন এবং আমার একটা মামি ঘুমিয়েছিল। তো ওই রুমের সাথে মানে পাশেই হচ্ছে গিয়ে বাইরে বের হবার জন্য আমাদের আরেকটা গেট, ওটা হচ্ছে গিয়ে মানে হিডেন গেট আর কি। আচ্ছা, সো এই হিডেন গেটের ওখানে আমার আম্মু আবার একটু ওনার বদ অভ্যাস আছে, রাতের বেলায় উনি মুড়ি ভাজে। তো রাত 12টা-12:30টার দিকে উনি মুড়ি ভাজছে পাশে বাসার মামিদেরকে নিয়ে, 2জন মামিকে নিয়ে মুড়ি ভাজছে, গেটের সব লক করা বাইরে থেকে। তো আম্মুকে আমার মামি একটু ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠার পরে মামি আম্মুকে যে বলতেছে যে তোমাদের ওই গেটের সামনে দেখলাম বিশাল একটা শিয়াল, তুমি এখন মুড়ি ভাজা বাদ দাও, গ্রামের বাড়িতে পহেলা বৈশাখের রাতকে মনে হয় সারানির রাত বা কিছু একটা বলে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। সো আম্মুকে বললো যে তুমি এখন বাদ দাও, কারণ তোমাদের ফ্যামিলিতে এমনি সমস্যা। একটু ছোট্ট করে বলে রাখি, আমার বাবা আবার আগে একটু জিন টিন ছাড়াই, তো এরকম মানে একটু হুজুর টাইপের আমার বাবা, তো আমাদের ফ্যামিলিতে এরকম একটু সমস্যা আছে। তো আমার আম্মু এই কথা কানে নিল না নিয়ে উনি ভাজতেছে। তো এর ভেতরে আমার সেজো বোনটা হঠাৎ করে স্বপ্নে দেখতেছে যে আমার মেজো ভাইকে কেউ একজন বিছানা থেকে লাথি দিয়ে মানে ফেলে দিচ্ছে। তো এটা যখন আমার বোন স্বপ্নে দেখলো, ও হঠাৎ করে চোখ খুলে ফেলে ও মানে আমার ভাইকে দেখতে গেছে যে গতকাল এরকম একটা ইনসিডেন্ট হলো, দেখি আসলে কি অবস্থা। তো চোখ খুলে দেখতে পাচ্ছে যে মশারির ভেতরে ফুটবলের মতো করে একদম ছোট্ট করে ওকে ফেলে দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমার বোন ওখান থেকে লাফ দিয়ে হাতের উপরে আমার ভাইকে ধরার চেষ্টা করলো। তো ওর হাতে যখন পড়লো, পড়ার সাথে সাথে ওর পুরো শরীরটা ছেড়ে দিল, মানে কিছুক্ষণ আগে যে আকারটা ছিল ওই আকারটা পুরোটা ছেড়ে দিল।
ছেড়ে দেওয়ার পরে মুখ থেকে গোগলা গোগলা ছুটে, মানে মাথা টাথা পুরো বাঁকা হয়ে গেল, মুখ বাঁকা হয়ে গেল। এর ভিতরে মানে ঘরের ভিতরে কান্নাকাটি, চিল্লাচিল্লি। আমরা সবাই ভেবেছিলাম অন্য কোনো সমস্যা। তো তার ভিতরে আমরা চিল্লাচিল্লি কান্নাকাটি করার পরে আম্মু এটা শুনতে পেয়ে বাইরে থেকে ভিতরে চলে আসলো, সবাই মিলে চলে আসলো। চলে আসার পরে মানে দোয়া দুরু যে যা পারে সবাই সবার মতো করে পড়ছে। আমার বাবা আবার ওই দিন বাসায় ছিল না, আমার বাবা যশোরে চাকরি করতেন, তো আব্বু ওখানেই ছিল। এই জন্য মানে আম্মু যেটা পারতো বা আমরা যারা যেটা পারি আমরা সবটুকু বলার চেষ্টা করেছি, বাট তাতে খুব একটা যে লাভ হচ্ছিল সেরকম না। তো আম্মু বলছিল যে আমার ছেলে মনে হয় আজকে আর থাকবে না, তোরা কেউ একটু পানি নিয়ে আয়, আমি টোরে শেষ পানিটুকু খাওয়ায় দিই। তো আমার ভাই গেছে পানি আনার জন্য, সামনের রুমে পানি ছিল। ও যখন আনতে গেছে ও ঠিক দেখতে পেলো যে জানালার কাছে ওরকম কিছু একটা। তো ও তারপরেও চিন্তা করলো যে না, আগে ভাইকে তো পানি খাওয়াই। তো জগ নিয়ে দৌড়ায় চলে আসছে ভিতরে, পানি খাওয়ানোর চেষ্টা করা হলো কিন্তু পানিও গালে নিচ্ছে না। তো ওই রাতটা কোনো মতে অনেক কষ্টে দোয়া দুরুদ পড়ে টড়ে কাটায় দেওয়া হলো। সকালবেলায় ওকে নিয়ে আমরা উঠানে গেলাম। তো রাতের বেলা এত চিল্লাচিল্লি, গ্রামের মানুষ কেউ আসেনি, তবে সকালবেলায় সারা গ্রামের মানুষ সবাই চলে আসছে দেখার জন্য যে আসলে এই বাড়িতে সমস্যাটা কি হয়েছে। তো সবাই আসছে। ওর অবস্থা রাতে মোটামুটি চেঞ্জ হলো, মানে আজানের একটু আগে কিছুটা চেঞ্জ হয়েছিল। সকালটা হওয়ার সাথে সাথে আবার সেম অবস্থা, মানে মুখটুক বাঁকা টাকা হয়ে অবস্থা পুরোপুরি খারাপ। এর ভিতরে বাবাকে মানে রাতেই ফোন করা হয়েছিল, বাবা সকালবেলাই চলে আসে। চলে আসার পরে ওকে মানে আব্বু যেটা যেটা জানে সবকিছুই বলেছে। তারপরে মানে যেটা আসলে সমস্যাটা করেছিল তাকে হাজির করার চেষ্টা করে। তো হাজির হয়ও, হবার পরে বলে যে আসলে সে খুব বৃদ্ধ, সে ছেড়ে যাবে না, এরকম একটা কথা বলেছে। এবং বলেছে যে আমার আয়ত্তের ভিতরে এসেছে, আমি তো ওর কাছে যেতে চাইনি, আমার আয়ত্তের ভিতরে এসেছে, এজন্য আমি ওকে সমস্যা করতেছি, আমি এজন্যই ওকে এরকম হ্যাম্পার করতেছি। তো এটা যখন বলে তো বাবা তখন বলে যে না, তুমি এভাবে যদি করো ছোট একটা ছেলে ও মারা যাবে। তো অনেক কিছু করার পরে মানে তখন তো চলে যায়। চলে যাওয়ার পর মানে বাবা ওকে তাবিজ টাবিজ দিয়ে দেয়, গোসল দিয়ে দেয়, সবকিছুই করে। তারপর থেকে মোটামুটি ওই সমস্যাটা দূর থেকে আছর করার চেষ্টা করে, কাছে আসতে পারে না। এবং মানে সে বলেও গেছিল যে কখনো না কখনো সে আবারও আসবে, সে আবারও সমস্যা করবে। তো রাসেল ভাই, এটাই ছিল আমার গল্প। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা যাব আমরা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম। জি, আমি উত্তরা থেকে এসেছি। আমি এখন যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা আমার গ্রামের বাড়িতে জামালপুরে আর কি আমার চাচার সাথে ঘটে। তো আমাদের গ্রামটা হইতেছে আপনার জামালপুরের 1 নং কেন্দ্র ইউনিয়নের আপনার কুটামনি গ্রাম। জি। তো আমার চাচা, আমার সম্পর্ক নিয়ে আমার চাচা হয়। তো উনি আর কি কৃষক, তার জন্য আর কি ওনার মানে আর কি অন্যের জমিতে আর কি তিনি কৃষিকাজ করেন। তো রেগুলারের মতো একদিন উনি কৃষিকাজ করতে আপনার একটা জায়গায় গেছে। সেই জায়গায় ওনার সাথে আরো 3 জন লোক ছিল। সেই জায়গাটা একদম ফাঁকা ছিল, সেখানে শুধু একটা বটগাছ ছিল। আপনার গরম দিনের ঘটনা এটা। তারপর ওনারা কাজ করতেছে, কাজ করার পর দুপুর টাইমে যখন খাওয়ার টাইম হয়েছে তখন আমার চাচার সাথে যে আরো 3 জন ছিল, তো ওনারা আমার চাচাকে বলে চলো এখন তো খাবার টাইম হয়েছে, এখন খাই আসি। তো আমার চাচা বলছে যে তোমরা যাও, আমি একটু পর আসতেছি। তো আমার চাচার সাথে আরো 3 জন ওনারা আপনার খাইতে গেছে, খাওয়া দাওয়া শেষ করে আসছে। পরে আমার চাচা আর কি খাইতে গেছে, উনি আর কি ওই বটগাছের নিচেই যেয়ে বসছে। খাওয়া দাওয়া শেষ করার পরে উনি ওইখানেই বসে আছে। তো আমার চাচার সাথে যে আরো 3 জন লোক ছিল ওনারা আপনার কাজে আবার এসে কাজ শুরু করছে। এভাবে আধা ঘন্টা যাওয়ার পর দেখে যে আমার চাচা আর আসতেছে না। তো একজন বলল যে অনেক তো সময় হয়ে গেল, ওই তো এখনো আসতেছে না। একজন মানে আর কি একজনকে তার কাছে পাঠাই দিল ওনাকে ডেকে আনার জন্য। আচ্ছা। কিন্তু একজন যাওয়ার পরে দেখে যে আমার চাচা উনি আপনার মাথাটা হচ্ছে মাটিতে আর পাটা হচ্ছে বটগাছের মানে উপরের দিকে। এইভাবে তিনি আর কি বটগাছে উঠতে চেষ্টা করতেছিলেন। তো এইটা দেখে উনি ভয় পেয়ে যায় যে ওই এইভাবে আচরণ করতেছে কেন, এইভাবে আছে কেন। তো সে ওখান থেকে আইসা আর বাকি লোক 2 জনের সাথে এই ঘটনাটা বলে যে ওই তো মাথা মাটিতে রেখে পা উপর দিক উঠা গাছে ওঠার চেষ্টা করতেছে। তো ওই বাকি 2 জনও ওনার সাথে নিয়ে ওই আমার চাচার কাছে আসে।
আসার পর আর কি আমার চাচারা বলে কি হয়েছে তোমার, তুমি এইভাবে পা উপরের দিক রাখছো কেন, আর কি তিনি কোনো কথা না বলে আর কি চোখ বড় বড় করছে রাসেল ভাই। তো ওনাকে আপনার ধরে নিচে নামে সোজা করছে, সোজা করানোর পর তো ওনারে আর কি ওই গাছের কাছ থেকে নিয়ে আসা যেতেছে না, ওনার শরীরে এত শক্তি হয়েছে যে আর কি ওই 3 জনকে ঝটকানা দিয়ে আর কি ফালাই দিতেছে। তো এইভাবে তারা 3 জন যখন পারতেছে না, তো একজন পাশে একটু দূরে কয়েকটা বাড়ি ছিল, সেখানে দৌড়ে গিয়ে 2-3 জনকে আরো নিয়ে আসার পরে 5 জনে মিলে আর কি ওনাকে অনেক কষ্টে বাড়িতে দিয়ে যায়। দিয়ে যাওয়ার পরে আর কি তখন বাড়িতে এই ঘটনাটা জানাজানি হলে আমাদের পাশে মহল্লা হুজুরের কাছে যাওয়া হয়, যা আপনার ঘটনাটা শেয়ার করা হয়, বলা হয় পুরো হুজুরে একটা পানি পড়ে দিয়ে বলে যে পানিটা ছিটাই দিবা আর পানিটা খাওয়াই দিবেন। তো রাসেল ভাই পানিটা ছিটাই দিয়ে হুজুরের কথা মতো পানিটা খাওয়ানোর পর আর কি তখন একটু উনি শান্ত হয় আর কি, ওনার শরীরের থেকে ওইটা একটু প্রভাবটা চলে যায়, উনি ঘুমিয়ে পড়েন। তো রাত্রির বেলা উনি ওঠার পর সবাই খাওয়া দাওয়া করে, গ্রামের লোকজন কিন্তু রাসেল ভাই আর কি তাড়াতাড়ি ঘুমায় পড়ে। তো খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমায় পড়ছে। ঘুমানোর পরে আর কি রাত যখন মাঝরাত, তখন তিনি আর কি ওই তার শরীরে ওই অশরীরে আত্মাটা ভর করছে। উনি আর কি শরীর ঝাঁকি দিয়ে উঠে মানে সেই বটগাছের কাছে যাবে, এর জন্য আর কি দরজা খুলতেছে। এমন সময় আমার চাচির ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমার চাচি বলে যে তুমি কোথায় যাচ্ছ, তো বাইরে গেলে এমনিতে লাইট নিয়ে যাও, তো তুমি তো লাইট ছাড়াই তো যাইতেছো, কোথায় যাইতেছো তুমি বলো আমাকে। পরে উনি বলে যে আমি ওই বটগাছের কাছে যাব, আমার ওখানে যেতে হবে, আমার ওখানে অনেক কাজ আছে। তো আমার চাচি এটা শুনে ভয় পেয়ে যাওয়ার পরে চিল্লাচিল্লি শুরু করে। পরে আমরা পাশের রুম থেকে আমরা সবাই উঠে এসে দেখি যে উনি আর রুমে নাই, উনি আপনার ওই বটগাছের উদ্দেশ্যে আর কি রওনা হয়েছে। তো তারপর ওনারে মাছ রাস্তা থেকে অনেক কষ্টে 6-7 জনে মিলে আর কি ধৈর্য মানে অনেক কষ্টে আনা হয়েছে রুমে, মানে কোনোভাবেই তার সাথে শক্তি দিতে পারা যেতেছে না। তার শরীরে এত পরিমাণে শক্তি আসছে যে এটা নর্মাল মানুষের থাকে না। তো উনাকে এই অবস্থাতে পরিস্থিতি দেখার পরে কবিরাজের বাড়িতে যাওয়া হয়েছে। তো আমার চাচা, আমার বাবা কবিরাজের বাসায় যায়। কবিরাজ বাসায় যাওয়ার পরে কবিরাজকে ডেকে আনার পর কবিরাজ তাকে মন্ত্র পরে আর কি পানি ছিটাই দিয়ে আর কি ওইটা ওই রাত্রের জন্য শান্ত করার পর বলে যে এটা এখন আর হবে না, সমস্যা নাই, আপনারা কোনো টেনশন করেন না, এটা আর কি এখন চলে গেছে। আচ্ছা, এরপরে রাসেল ভাই এভাবে আরো 2 দিন কেটে যায়। 2 দিন যাওয়ার পর তার 2 দিন তিনি নর্মাল ছিল। তারপরে দিন আপনার শনিবারের রাত্রে মাঝরাতের দিকে সেম ঘটনাটা আবার ঘটে। তিনি ঘুম থেকে উঠে ওই বটগাছে যাওয়ার জন্য আর কি দরজা খুলে আপনার রওনা করে। এই সময় আমার বাবা বাথরুমে যাওয়ার জন্য আর কি বের হয়েছিল, উনি এটা দেখতে পায় যে উনি বের হয়ে চলে যেতেছে একা একা অন্ধকারে। তো আমার বাবা এটা দেখে বুঝতে পারে যে ওটা মনে হয় আবার ওনার শরীরে ভর করছে। তো আমার বাবা, আমার চাচা ছিল, আরো কয়েকজন লোকজনকে ডেকে এনে তাকে মানে আর কি ওখান থেকে নিয়ে আসতে পারতেছে না, তার শরীরে শক্তিটা যেন আরো বেড়ে গেছে। তো আর কি ভাই ওইখানে আপনার দড়ি ছিল, ওই দড়ি দিয়ে তাকে হাত পা বেঁধে অনেক কষ্টে তাকে রুমে আনা হয়। আবার সেই রাত্রি আবার ওই কবিরাজের কাছে যাওয়া হয়। পরে কবিরাজকে কবিরাজ আধা ঘন্টা পর আসে। আধা ঘন্টার মাঝখানে সে নানা রকম মানে আর কি কথা বলতেছে যে আমার খুব পানি পিপাসা পাইছে, আমাকে পানি দাও, আমার ক্ষুধা লাগছে, আমার বান্ধন খুলে দাও, আমার কিছু হয় না, আমাকে ছাইড়া দাও। কিন্তু কেউ এই কথা না শুনে ওকে ওইভাবেই বেঁধে রাখছে, তাকে আর কিছু দেয়া হয় নাই। পরে কবিরাজ আসার পরে আর কি উনি তার ব্যাগ থেকে আপনার জিনিস বের করছে। বের করার পরে সরিষার তেল আর আপনার কাঁচামরিচ তার হাতে পিষে আপনার একটা ইয়েতে আর কি হাড়ের ইয়েতে একটু করে ওনার নাকের সামনে ধরছে। নাকের সামনে ধরার পরে আর কি উনি বলতেছে যে, আমার চাচা বলতেছে যে এটা আমার নাক থেকে সরাও, আমার আর সহ্য হচ্ছে না, আমার দম বন্ধ হয়ে যাইতেছে, এটা আমি আর পারতেছি না। পরে আর কি রাসেল ভাই তখন কবিরাজ তার বা হাতের কানি নখটা চেপে ধরে বলছে যে তুমি কোথা থেকে আসো, তুমি ওরে কেন ধরছো, ওই তোমার কি ক্ষতিটা করছে। পরে সেই অশরীর আত্মাটা আপনারা বলতেছে যে আমি ওই বটগাছে ছিলাম, ওই আমার উপরে বসে আমার উপরে খাওয়া দাওয়া করছে, এর জন্য আমি ওরে ধরছি।
কই ওই তো তোমার তো আর দেখে নাই, ওই জায়গাতে তুমি ছিলা, এটা তো তোমার দেখে নাই। পরে রাসেল ভাই আর কি বলতেছে, কবিরাজের মানে কোনোভাবেই সে যাবে না। ওকে কিভাবে পাঠালো সেটা আমাকে একটু বলেন। পরে সে কোনোভাবেই যাবে না। পরে কবিরাজ যখন ভয় দেখাইছে, তুমি যদি এখন না যাও তাহলে তোমাকে আমি বোতলে বন্দি করে নিয়ে যাবো, তুমি সেটা চাও? তখন সেটা বলছে না, আমি সেটা চাই না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যেতেছি, আমি আর কখনো আসবো না। তখন কবিরাজ বলছে যে তুমি যে চলে যাবা এটা আমি বুঝবো কি করে? পরে বলছে যে বাড়ির পাশে যে বড় গাছটা আছে, ওই গাছের একটা বড় ডাল আমি ভেঙে রেখে যাব যাওয়ার সময়, ওই ডালটা ভাঙার সাথে সাথে বুঝবেন যে আমি চলে গেছি। তারপর রাসেল ভাই কিছুক্ষণ পর ওইটা আপনার ওই গাছের বড় ডালটা ভেঙে চলে যায়। তারপর থেকে আর ভাই আর আসেনি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে যে ঘটনাটি বলবো এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা। চলুন, ঘটনাটি আমার সাথেই ঘটে গিয়েছে। এটা অনেক কি বলবো, চলুন ঘটাতে যাই, তাহলে বুঝতে পারবেন। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। থাকার জায়গা ছিল পুরাতন ঢাকার এক পুরনো বাড়িতে। একটা দোতলা দালান, তার ছাদে উঠলে চারিদিক অন্ধকার ঢাকা পড়ে যেত। বাড়িওয়ালারা বলতো রাত 12টার পর কেউ যেন ছাদে না যায়, কারণ ওই ছাদে রাতের বেলা কেউ হাঁটাহাঁটি করে। এক রাতে পড়াশোনা করতে করতে হঠাৎ চোখ গেল ঘড়িতে। রাত তখন প্রায় 12টা 45 বাজে। বাইরে বাতাস থেমে গেছে, জানলার পর্দা একদম নড়ছে না। হঠাৎ অপর দিক থেকে একটা শব্দ এলো। মনে হলো কেউ ভারী কিছু নিয়ে হাঁটছে। আমি ভাবলাম যে হয়তো কেউ কাপড় তুলতে গেছে, কিন্তু মিনিট 5 পরও শব্দটা থামলো না, বরং আরো স্পষ্ট শব্দ হতে থাকলো। কৌতূহল আমাকে পেয়ে বসলো। টর্চটা হাতে নিয়ে চলে গেলাম গুড়ি গুড়ি পায়ে ছাদে। ছাদে গিয়ে দেখি চারিদিকে একদম নিস্তব্ধ, হালকা কুয়াশা আর বাতাসের ধোঁয়ার মতো একটা গন্ধ। হঠাৎ করে টর্চের আলো নিভে গেল। ঠিক সেই মুহূর্তে আমার কানের পাশে কেউ কি যেন একটা বলল। আমার স্পষ্ট মনে আছে, লিখেছে, তুমি তো আমাকে দেখতে এসেছো তাই না? আমিও তোমাকে দেখি। আমি পিছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। মাটিতে পায়ের ছাপ দেখা যাচ্ছে, নিচে লালচে রঙের ছাপ, এবং একটার পর একটা ছাদের কিনারের দিকে যাচ্ছে। পরের দিন সকালে বাড়িওয়ালা জানালেন 5 বছর আগে এই বাড়ির এক মেয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল। তার পায়ের রক্তে নাকি ছাদটা লাল হয়েছিল সেদিন, কিন্তু আমরা কেউ বুঝতেই পারেনি। আর তখন থেকেই প্রতি রাত 12টার পর কেউ না কেউ তার পায়ের আওয়াজ শোনে। এই গল্পের নাম লেখা ছিল ছাদে কেউ হাঁটলে তার দ্বিতীয় রাত হবে। সেদিন ছাদের সেই পায়ের ছাপ দেখার পর থেকে আমি আর ঘুমাতেই পারছিলাম না। রাত পেরিয়ে ভোর হলো, কিন্তু মাথার ভিতর সেই ফিসফিসে আওয়াজ এখনো ঘুরছিল। তুমি তো আমায় দেখতে এসেছো তাই না? এখন আমিও তোমায় দেখি। এই কথাটা বলার পরে সারাদিন ক্লাসে বসেও মনে হচ্ছিল যেন আমার পিছন থেকে কেউ একজন আমাকে দেখছে। রাতে যখন রুমে ফিরলাম, দরজায় তালা ছিল। আমি খুলে সেই দরজার ভিতরে ঢুকতে গেলাম এবং টেবিলের উপর রাখা টর্চা মানে লাইটটা ধীরে ধীরে জ্বলছে। আমি ধীরে ধীরে টর্চটা হাতে নিলাম। আলো ঠিকঠাকই চলছে, ব্যাটারি ঠিক আছে, কিন্তু আলোটা দেয়ালের দিকে ফেলতেই দেখি দেয়ালে একটা ভয়ঙ্কর রকমের ছায়া দাঁড়িয়ে আছে। আমি তো একা থাকি, কিন্তু দেয়ালের ছায়া হচ্ছে দুইটা, একটা আমার আর একটা লম্বা খোলা চুল, গলার কাছে কিছু একটা দুলছে। হঠাৎ সেই ছায়াটি আমার ভয় ভেঙে দিয়ে নড়ে উঠল।
এবং আমার দিকে এক পা করে এগিয়ে এলো। তারপর দেয়াল থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে সে বাস্তবের সামনে চলে গেল। চুল ভেজা এবং গন্ধ, ওঠে অদ্ভুত হাসি, তার গলায় কেমন যেন আচরের দাগ। আমাকে লিখছে, আমাকে বলছে, তুই কেন আমার ছাদে উঠেছিলি? আমি পিছনে সরে গেলাম, কিন্তু দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরের বাতাস হয়ে গেল হিম ঠান্ডা। সে ধীরে ধীরে আমার কাছে আসছিল, চোখে শুধু লাল ছায়া। আর সে হঠাৎ আমার গলায় হাত রাখলো, বরফের মতো ঠান্ডা স্পর্শ। আমি চিৎকার দিতে চাইলাম, কিন্তু শব্দ বের হলো না। ঠিক তখনই ছাদের দিক থেকে সেই পরিচিত শব্দ আবার এলো। সে থেমে গেল, ধীরে ধীরে তাকালো ছাদের দিকে, তারপর আমাকে বলল, আমার ছাদে আর একজন এসেছে। এবং আমার সাথে সাথে সেই আলোটাও নিভে গেল। আমি যখন এমন একটা পরিস্থিতির মধ্যে শিকার হয়েছিলাম, তখন আমার পুরো গা থরথর করে কাঁপছে। সেই রাতে মনে হচ্ছিল আমি যেন আর আমি নই, বা আমি একা নই। ঘরের ভিতরে নিঃশব্দ, শুধু আমার মুখের ধক ধক শব্দ। হঠাৎ ছাদের দিকে তাকিয়ে আবার সেই আওয়াজ, একই রকমের আওয়াজ, কিন্তু এবার আওয়াজটা একটা না, দুটো পাওয়ার আওয়াজ একসাথে আসছে। একটা ভারী আর একটা অনেক হালকা, যেন কেউ একজন আর একজনকে টেনে নিয়ে যাচ্ছে। আমি সাহস করে জানালার ফাঁক দিয়ে ছাদের দিকে তাকালাম। ছাদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে একটা লম্বা ছায়া, চুল উঠছে বাতাসে। তার পাশের এক পুরুষ দেহ, হাত পা শক্ত হয়ে ছাদের কিনারায় লুকিয়ে আছে বা ঝুলছে। আমি ঠিক তখনই শুনলাম নিচে আমার দরজায় কেন কেউ যেন কড়ানো উঠছে। বললাম কাপা গলায়, কে? কোনো উত্তর নেই। দরজা নিচে দিয়ে ছায়া পড়েছে, কিন্তু ছায়াটা একটার পর একটা বাড়তেছিল। একটা মেয়ে আর একটা পুরুষের, এটা বোঝা যাচ্ছে স্পষ্ট। ধীরে ধীরে দরজাটা কাঁপতে লাগলো, যেন ভেতরে ঢুকতে চাইছে সে। আমি চেঁচাতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। হঠাৎ দরজার ফাঁক দিয়ে ভিতরে ঢুকে এলো রক্ত, এবং রক্ত মেশানো পানি মেঝেতে ছড়িয়ে পড়লো। আমার পায়ের নিচে ঠান্ডা হয়ে গেল। পানির ভিতর ভাসছে এক লাল রঙের চুলের ক্লিপ, সেই মেয়েটার। ঠিক তখন দেয়ালে আবার সেই ছায়া দেখা গেল, দুজনের ছায়া, একটা মেয়ে আর একটা পুরুষের। তারা ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো। দেয়াল পেরিয়ে ঢুকে পড়লো আমার রুমের মধ্যে। মেয়েটা হাসলো, বলছে, এবার তুই আমাদের সাথে চল, ছাদে অনেক জায়গা আছে। তারপর সব নিভে গেল। সকালে বাড়ির লোকজন আমার রুমের দরজা ভেঙে ভিতরে ঢোকে এবং দেখে আমার রুম খালি, কিন্তু ছাদের কিনারায় 3 জোড়া পায়ের ছাপ। তার মানে 3 জোড়া পায়ের ছাপ মানে কিন্তু আমরা বুঝে গিয়েছি যে আসলে ঘটনা কি হয়েছিল। এই ছাদের এই ছাদের গল্প শুরু হয় প্রায় 10 বছর আগে। ছাদের সেই মেয়েটা ছিল চাঁদা, বয়স ছিল তার 18। তখন তার বাড়িতে সেই একই দুতলায় পুরনো বাড়ি। চাঁদা খুব সাহসী একজন মেয়ে ছিল, কিন্তু তার এক পরিচিত ছেলের সঙ্গে প্রেম চলছিল, নাম তার রাজু। একদিন রাতে অন্ধকারে তার ছাদে দেখা করতে গেল। চাঁদা জানতো না ছাদের কাঠগুলো পুরনো ও ভঙ্গুর। তারা খোলা বাতাসে দাঁড়িয়ে গল্প করছিল। হঠাৎ রাজু পা সরাতে গিয়ে পড়ে যায় ছাদের ফাঁক দিয়ে নিচে। চাঁদা তার দিকে লাফিয়ে গেল, কিন্তু সে নিজেও ভারী কাঠের অংশে ফাঁস হয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। উভয় বেঁচে ছিল না। বাড়িওয়ালা সেই রাতের পর ছাদ
বন্ধ করে দেয়। কিন্তু আশ্চর্য, পরের রাত থেকেই কেউ ছাদের উপর হাঁটার আওয়াজ শোনে, কেউ যাকে দেখে সে কেবল ছায়া। চাঁদার চোখে লালচে ছায়া আর রাজুর ফাঁকা দেহে ছিল ছায়া মিলে। রাত 12টার পর ছাদ ভেসে বেড়ায় তারা। যারা রাতের অন্ধকারে ছাদে যায় তারা শুধু ছায়া দেখে না, তারা তিনজনের নিহত জুরির প্রেতাত্মার কণ্ঠ শোনে। তুমি তো আমাদের দেখতে এসেছো, এখন আমরাও তোমায় দেখি। এটাই সেই রহস্য যা আজও কেউ সাহস করে ভাঙাতে পারেনি। যাই হোক, এই ছিল আমাদের ঘটনা। যদি ঘটনা ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভাইয়া আপনাদের ঘটনা খুবই ভালো লাগে এবং বাছাই করা আরো অনেক ঘটনা শুনতে চাই। আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেইল এপিসোডে। আসসালামু আলাইকুম। লিসেনার, যারা আমাদের ঘটনাটি সম্পূর্ণ শুনলেন এবং যদি নতুন কোনো অডিয়েন্সও আমাদের ঘটনা শুনে থাকেন এবং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং একটা কথা বলে রাখি নতুনদের, যে যারা পুরাতন তারা তো জানেনি, আমাদের চ্যানেলের মাধ্যমে সবার ঘটনাগুলো কালেক্ট করা হয় এবং প্রত্যেকজনের ঘটনাই কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রচার করা হয়। তাই যারা নতুন জানেন না তাদের কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে আমাদেরকে মেইল করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। আমরা সর্বদাই নতুন নতুন সকল ইমেইল এপিসোডগুলো আপনাদের থেকে কালেক্ট করে প্রচার করে থাকি।